জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তারা দুজন তো আছেন স্টুডিওতে, খুব শিগগিরই আমরা আশা করছি এসে যুক্ত হবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তাদের জন্য অপেক্ষা করতে করতে আমরা কিছু প্রশ্ন যারা আছেন তাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নিতে চাই। খায়রুল কবির খোকন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, নির্বাচন কমিশন সংস্কারে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে না থাকেন, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের আইন বাতিল করা, ফ্যাসিবাদের সময় হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত 20-30 বিচারক সহ দলকানা বিচারকদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট তৈরি এবং অভিযোগ ওঠা জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল সহ 18টি বিষয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে একটি প্রতিনিধি দলের শনিবারের যে বৈঠক, সেই বৈঠকে তিনি তুলে ধরেছেন। মির্জা ফখরুল সাহেব সাংবাদিকদের বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মধ্যে দু একজন আছেন যারা বিপ্লব গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটি ব্যাহত করছেন। ফখরুল সাহেব বলেছেন যে তাদেরকে সরানোর কথা বলে এসেছি, মানে বের হয়ে যখন সাংবাদিকদের ব্রিফ করেন। এছাড়া সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মূল হোতা ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের নায়ক অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ফখরুল সাহেব বলেছেন যে এখনও বিগত সরকারের দোসর কিছু আমলা পুলিশ কর্মকর্তা রয়ে গেছেন, বিগত সরকারের মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিভাবে পালিয়ে যাচ্ছেন, কার সহযোগিতায় পালাচ্ছেন, এই বিষয়গুলো দেখার জন্য তিনি বলেছেন। গণহত্যা তথ্য অনুসন্ধানে বাংলাদেশে আসা জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করছেন না, বিষয়টি তারা সংলাপে জানিয়েছেন বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব সাংবাদিকদের বের হয়ে বলেছেন। অনেক সংস্কারের কথা বলেছেন, আমি যেগুলো পড়ে শোনালাম দু একটা হয়তো বাদও হতে পারে, কিন্তু আপনারা বলছেন আবার নির্বাচনকেই নাকি প্রাধান্য দিচ্ছেন বা নির্বাচনটাই আগে হতে হবে। এতগুলো সংস্কার চান আবার নির্বাচনটাও আগে আগে চান, সেটা কি সম্ভব? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে। আজকের এই আলোচ্য বিষয়ে গতকাল আমাদের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের সংলাপ হয়েছে। প্রথম সংলাপ বিএনপির সাথে হয়েছে। তো সেই সংলাপের যে আপনি যে 18টি বিষয় উপস্থাপন করেছে, আমাদের 6 জন দলীয় প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন এবং এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের যে মূল দাবি, যে জনগণের যে দাবি আর কি, জনগণের দীর্ঘদিনের যে প্রত্যাশা, যে 16 বছরের যে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা একটি যে ভোটাধিকার, সেই ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এই তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার, এই যে মাফিয়া সরকার, দানবীয় সরকার আমরা যাই বলি না কেন, যার পতনের মধ্যে দিয়ে আমরা স্বাধীন মুক্ত আমরা দেশ পেয়েছি, একটি গণতান্ত্রিক একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আবার অনেকে বলছেন যে আবার নতুন পরে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এ কথা বলছেন যে আমার ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সেই বিজয় অর্জন হয়েছে। সেই বিজয় অর্জনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বে আসছেন। তো ওদের কাছে মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা একটু বেশি। আমাদের রাজনৈতিক দলের যে প্রত্যাশা, যে আন্দোলন করেছি আমরা দীর্ঘদিন, যে 16 বছরে যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে, যে আমাদের অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলা এগুলো হয়েছে, এই জন্য আমাদের সবার আগে ছিল, সবচেয়ে বড় দাবি ছিল যে আমাদের একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণ
গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি ক্রেডিবল ইনক্লুসিভ একটি নির্বাচন, যে স্বাধীন নির্বাচনের কমিশনার মধ্য দিয়ে একটি নির্বাচন হবে, সেই নির্বাচন আর মধ্য দিয়ে একটি জনগণের সরকার, রাষ্ট্রের মালিকানা এই জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। তো কিন্তু সেটা হয়নি। কিন্তু এইবার যেহেতু এই সরকার এসছে ক্ষমতায়, তাদের কাছে আমাদের প্রথম দাবি, এই সরকারও বলেছেন 1 নম্বর এজেন্ডা অগ্রাধিকার আমাদের, ডক্টর মোহাম্মদ ইউনূস ইনিও বলেছেন যে 1 নম্বর এজেন্ডা হলো যে নির্বাচন, সংস্কারের পরে নির্বাচন। তো অনেকগুলো দাবির মধ্যে সেই নির্বাচনটা অধিকার রাখে। আমি মনে করি যে নির্বাচনের বিষয়টি এটা আমাদের সরকার, এই সরকার আমাদেরই সরকার, এই আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। তাই এই সরকারের কাছে যে দাবিটা করে আসছেন সেই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি। আমি মনে করি যে এই দাবিগুলি হয়তো মানে যে সংস্কারের পাশাপাশি এবং নির্বাচনের তারিখের রোড ম্যাপ, সেটা আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের দল থেকে সুস্পষ্টভাবে বলেছে যে আমরা একটি নির্দিষ্ট মানে নির্বাচনে একটি রোড ম্যাপ আমরা দেখতে চাই। সংস্কারের রোড ম্যাপটা সুনির্দিষ্ট করা একটি অনির্দিষ্টকালে তো চলতে পারে না। এবং ওরা এই বিষয়টি আমাদের দল থেকে মানে বলা হয়েছে যে তার সাথে যে বিষয়গুলি আমাদের যে বিতর্কিত ব্যক্তিরা নির্বাচন সংস্কার কমিটিতে যেন আসতে না পারে সেটাও বলা হয়েছে। আপনি আমাদের এই দাবি 18টা দাবির মধ্যে কিন্তু আজকে জাতীয় দৈনিকে গণমাধ্যমগুলো সবগুলো এসছে। তো আমি মনে করি যে একটু মাঝখান থেকে আমার জানতে ইচ্ছা করছে, আপনারা যতগুলো 18টি সহ যতগুলো দাবির কথা বলে এসেছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে এই শুধুমাত্র বিএনপির দাবিগুলোই যদি এই অন্তর্বর্তী সরকার পূরণ করতে চায় বা এই খাতেই যদি সংস্কারগুলো করে, যৌক্তিক কতটা সময় লাগতে পারে? মানে আপনারা কি প্রেডিক্ট করছেন যে এই সংস্কারগুলো করার পর একটা জাতীয় নির্বাচন দিতে এই সরকারের কেমন সময় লাগবে? আমি মনে করি যে এই সরকারের যদি আন্তরিক হন এবং যে যারা দায়িত্বে আসছেন তারা যদি এই যে বিষয়গুলি গতকালকে আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 প্রতিনিধি সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে আসছেন যে 18টি দাবির কথা বলে আসছেন। সেই দাবির আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে যদি তারা মানে আন্তরিক হন, যদি তারা প্রলম্বিত করতে না চান, মানে এই সংস্কার এবং নির্বাচনের এই বিষয়টাকে গুরুত্ব দেন, তাহলে আমার মনে হয় যে এটা খুব বেশি সময় লাগার কথা না। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং সেখানে আমাদের নিরপেক্ষ ব্যক্তিদেরকে ইয়ে করতে হবে, বিতর্কিত ব্যক্তি দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে বলেছি যে বর্তমান সরকারের প্রশাসনে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসনের সরকারের তৎকালীন মানে ফ্যাসিস্ট সরকারের অনেক দোসর কর্মকর্তারা এখন বহাল তবিয়তে রয়েছে। তাদেরকে রেখে তো সংস্কার করা সম্ভব নয়। তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে আমাদেরকে যোগ্য ব্যক্তিদের, নিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে সেই নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই গঠন করে আমার মনে হয় সময় বলছেন সেটা কি 18 মাস না, এতদিন সময় লাগে, এটা অনেক বেশি সময়। এটা এই জনগণের এতদিন পর্যন্ত আমার মনে হয় যে এই দেশের সুশীল সমাজ এবং আমাদের বুদ্ধিজীবী সুশীল সমাজ, সাধারণ মানুষের যে প্রত্যাশা যে নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে দেওয়া দরকার, একটা যৌক্তিক সময়, সেই যৌক্তিক সময়টা কতদিন লাগতে পারে? সেটা 6 মাস, 8 মাস হতে পারে, 10 মাস হতে পারে, কিন্তু তার বেশি তো হওয়ার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। যদিও আমাদের সেনাপ্রধান বলেছেন যে 1.5 বছরের মধ্যে তারা একটা নির্বাচন দাবি জানিয়েছেন, উনি কথা বলেছেন। তো সেটা আমার মনে হয় যে আমাদের যে কথা বলেছে আমাদের মহাসচিব বলেছেন যে দিনক্ষণ তারিখ আমরা সুনির্দিষ্ট করে বলতে চাই না, তারপর আমরা বলতে চাই যে আমাদের একটি মানে সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে হবে যে উনি আর কতদিনের মধ্যে লাগতে পারে, একটা যৌক্তিক সময়। অতীতেও আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি, তারা কতদিন সময় নিয়েছে। কিন্তু সেটা গত ফখরুদ্দিন মঈনুদ্দিনের কেয়ারটেকার ছিল এক এজেন্ডা নিয়ে আসছিল, রাজনৈতিক একটা এজেন্ডা নিয়ে আসছিল, তারা -1 ফর্মুলা নিয়ে আসছিল, পরবর্তীতে আমরা দেখেছি এটা। কিন্তু এইবার তো তারা নিয়ে এসে এই শহীদের রক্তের মধ্য দিয়ে তারা দায়িত্বে আসছে, তারা তো কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসে নাই, তারা আসছে জনগণের কল্যাণে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এবং নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই সময়টাই নিয়ে আসছেন, তার সেই সময়টার মধ্যেই তাদের সমস্ত কর্মকাণ্ডগুলি সফল করতে হবে। আপনি যেহেতু -1 বা -2 কথা বললেনই, প্রসঙ্গটা যদি আসলোই, আমি প্রশ্নটা পরেই করতে চেয়েছিলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শিক্ষক দিবসের একটা অনুষ্ঠান হয়েছে গতকাল সকালে, সেটা করে তিনি তারপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গিয়েছেন।
সেই শিক্ষক দিবসের অনুষ্ঠানে বলেছেন যে কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করেন না, আবার -2 দেখতে চান না। ফখরুল সাহেব বলেছেন যে আমরা আবার এই মৌলবাদ জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না, আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। মির্জা ফখরুল সাহেব দু একদিন আগেও এই -2 এর কথা বলেছেন এবং মানে আমরা এই কয়েকদিন ধরে ওনাকে বেশ কয়েকবার এটা বলতে শুনেছি। 111 এর টার্ম হচ্ছে -2। এখন তো ধরেন মাঠে আওয়ামী লীগ নেই, -2 বলতে 1 যদি আপনারা হন, একটা দল যদি আপনারা হন, -2 এর এই 2টা কি? মানে টুটা তো তৎকালীন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে মানে আমাদের যে বিরাজনীতিকরণের জন্য যে তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে যারা দায়িত্বে আসছিল, তারা -2 ফর্মুলা বলতে তখন কিন্তু সেখানে বলা হয়েছিল যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মানে উদ্দেশ্য করে কিন্তু তখন করা হয়েছিল। তার পাশাপাশি সেখানে -2 শেখ হাসিনাকে মাইনাসের কথা মানে এরকম মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের যে অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে, পরবর্তীতে তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, যে সে -2 বলতে শেখ হাসিনার সাথে তাদের আওয়ামী লীগের সাথে একটা গোপন আঘাত করে তারা ক্ষমতায় এসেছিল। পরবর্তীতে বোঝা গেছে যে যখন তারা পরবর্তী যে নির্বাচনে আসাতে সেটা প্রমাণ হয়েছে যে তাদেরই না তাদের এখন -2 কেন বলছেন? এখন তো বললেন তৎকালীন সময় আসছিল। এখন মির্জা ফখরুল ইসলাম সাহেব গতকালকেও শিক্ষক দিবসের অনুষ্ঠানে -2 এর কথা বলেছেন। এখন -2 বলতে আমার মহাসচিব সেটা বুঝিয়েছেন যে হয়তো মানে সেখানে উনি বুঝিয়েছেন যে -2 এখন আমি ব্যাখ্যা দিতে -2 এখন এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের তো -2 বিষয়টা তো এখন আমাদের এই এখনকার ক্ষেত্রে প্রযোজ্য আমি মনে করছি না, কারণ তারা -2 এর ফর্মুলা নিয়ে আগাচ্ছেন না, যেটা অতীতে কর্মরা যেটা আছে। আমরা মনে করি যে তাদের কাছে আমার আস্থা, বিশ্বাস, কনফিডেন্স এবং জনগণের আস্থা রয়েছে যে তারা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসেন নাই। তারা চাচ্ছেন যে গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা আগামী দিনের অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করবেন, এটি হলো তাদের মূল দায়িত্ব পালন করবেন। তাই আমরা তাদেরকে ওই গত পতিত ফখরুদ্দিন মঈনুদ্দিন কেয়ারটেকার সরকারের তারা যে এজেন্ডা নিয়ে আসছিল, তাদের যে অসৎ উদ্দেশ্য সেটা প্রমাণিত হয়েছে। তো তাদের এজেন্ডা তো এই সরকার বলছেন, তারপরেও -2 কথাটা বারবারই ঘুরে ফিরে আসছে। আসবো আবার আপনার কাছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, প্রধান উপদেষ্টার সাথে প্রায় 1 ঘন্টা আলোচনা করেছেন জামায়াত নেতারা। সংলাপে জামায়াতের পক্ষ থেকে সংস্কারকে 1 নম্বর অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। আপনাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে সংস্কারের সময় কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা 2টি বিষয় পেয়েছি, একটা রোডম্যাপ হবে সংস্কারের, আরেকটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে, 2টি বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। তিনি বলেছেন সরকার দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছে। আপনারা আগে সংস্কার চান, এরপরে নির্বাচন চান, তাই তো? তাহলে এতে করে দেরি হয়ে যাবে কিনা? মানে বিএনপির সাথে এখানে আপনাদের মতপার্থক্য ঠিক কতখানি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, দেখছেন, আজকের বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আপনি সহ যারা আছেন। দেখুন, জামাত ইসলামী 13 সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট ভাষায় বলেছেন 2টি বিষয়কে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু মিডিয়াতে বিষয়টা একটিকে প্রাধান্য হিসেবে দেখানো হচ্ছে। এবং সেই সাক্ষাৎকারে রোডম্যাপের একটা সংস্কার একটা রোডম্যাপ চেয়েছেন এবং নির্বাচনের একটা রোডম্যাপ চেয়েছেন। যেহেতু সংস্কারের প্রশ্নে গোটা জাতি একমত, বিগত সময়গুলোতে দেখা যাচ্ছে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, তারপরে অর্থ পাচার সহ বিভিন্ন ঘটনা এই জাতিকে রাজনীতি বিমুখ করেছে। রাজনীতিবিদদের উপরে একটা হতাশা জনগণের তৈরি হয়েছে, একটা আস্থা অনাস্থার বিষয় তৈরি হয়েছে। এই সরকার যেহেতু অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি সরকার, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। বেশি কী কারণে? বিশেষ করে বিগত 3টি নির্বাচন সুষ্ঠুভাবে না হওয়ার কারণে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাওয়া, দিনের ভোট রাতে হয়ে যাওয়া, দামি নির্বাচন হওয়া,
এই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ একটি কাঙ্ক্ষিত সরকার চায়, প্রত্যাশিত সরকার চায়, এবং সেই সরকার আসার জন্য যে ব্যারিয়ারগুলো, এখানে যে দুর্বৃত্তায়নের রাজনীতি, হিংসা প্রতিহিংসা পরায়ণের রাজনীতি, একদল আরেক দলকে কোণঠাসা করা, তারপরে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা, এই জায়গাগুলোর পাশাপাশি বিগত 16 বছরে এদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বলেন, এই সকল জায়গায় সংস্কারটা জরুরি আমরা মনে করছি। কিন্তু সেটা জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সংস্কার করতে গিয়ে কালক্ষেপণ কিংবা দেরি করার মাধ্যমে জনগণের আস্থা যেন সরকার না হারায়, কারণ জনগণের মূল ফোকাস হচ্ছে নির্বাচনের দিকে। এখন সুষ্ঠু নির্বাচন করতে হলে আবার সংস্কার প্রয়োজন। এজন্য দুটি বিষয়কে জামাত ইসলামী প্রাধান্য দিয়ে সরকারের কাছে সংস্কারের রোডম্যাপও চেয়েছে এবং নির্বাচনের রোডম্যাপও সরকারের কাছে চেয়েছে। আমরা বিশ্বাস করি সরকার যদি খুব দ্রুত জনগণের সামনে রোডম্যাপ তুলে ধরে, সেখানে তখন সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি কোনো কারেকশন প্রয়োজন হয়, সেটা তখন জাতির সামনে তুলে ধরবে বা সরকারকে সেটা বলবে। জি, আপনারা জামাত ইসলামের পক্ষ থেকে আগামী 9 তারিখে আমরা কি চাই, আমরা বারবার সাংবাদিকরা জানতে চাচ্ছেন যে সময়টা কতটুকু হবে বা কেমন হবে বা কি হবে, বিস্তারিত বিষয়ে আমাদের আমিরে জামাত সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী 9 তারিখে বিষয়টা জাতির সামনে ক্লিয়ার করবে। কিন্তু এখানে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমি একটু শেষ করি। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আপনাদের কথা হলো, তখন তাকে কোনো যে এই সময়ের মধ্যে নির্বাচন করলে ভালো হয় বা এর বেশি সময় নেবেন না, এই ধরনের কিছু বলেনি আপনাদের? দেখেন, সময়ের রোডম্যাপের ক্ষেত্রে জামাত ইসলামী শুরু থেকে কোনো টাইম ফ্রেম দেয় নাই। তবে আমরা শুরুতে কোনো রাজনৈতিক দলকে শুনছি যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার কেউ বলছেন 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার যারা 3 মাস কিংবা 6 মাস বলছেন, তারা কিন্তু এই টাইমের মধ্যে আর থাকেন নাই। কিন্তু জামাত ইসলামী কিন্তু 3 মাস কিংবা 6 মাস কোনোটাই বলেনি। জামাত ইসলামী বারবার বলেছে যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত সংস্কার করা প্রয়োজন, সেটা কোনোভাবে যেন নতিদীর্ঘ না হয়, সেটাও কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে। এখন রাষ্ট্র যে বিষয় সংস্কার করতে চায়, জনগণের সংস্কার যে প্রত্যাশার জায়গা থেকে, দুটাকে মেলবন্ধন করে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, টাইম ফ্রেমটা জনগণের সামনে বলতে হবে। জামাত সেটাই সরকারের কাছে চেয়েছে। জি, আপনি নিশ্চয়ই শুনেছেন খায়রুল কবির খোকনকে যে আমি প্রশ্নটা করেছি, বিএনপির পক্ষ থেকে রাজনীতির একটা আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি। বিশেষ করে বিএনপি মহাসচিব প্রায়শই কথাটা বলছেন গেল কয়েকদিন ধরে, -2 সংখ্যা করছে দলটি। আওয়ামী লীগ তো ছাত্র জনতার আন্দোলনে দেশ ছাড়া, মাঠে কোথাওই আসলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দলটির সিনিয়র নেতাকর্মীরা দেশে নাই, কেউ থাকলেও পালিয়ে জীবন রক্ষা করছেন। এমন পরিস্থিতিতে -2 বলা মানে বিএনপি আসলে কাকে বোঝাতে চাচ্ছে? আপনাদের দিক থেকে কোনো ধারণা আছে কিনা, বা আপনারা -2 কোনো আশঙ্কা দেখতে পান কিনা, এই ধরনের কোনো কিছু? দেখেন, আজকে খায়রুল কবির খোকন ভাই তিনি বলছেন যে এই বিষয়ে তিনি এটাকে প্রাসঙ্গিক মনে করছেন না এবং তিনি এটা ব্রিফিং দিয়ে ক্লিয়ারও করেন নাই। আমি যদি আমার জায়গা থেকে বুঝি, আমি মনে করি বিএনপির মহাসচিব হয়তো এই দৃষ্টিকোণ থেকে বলেছেন যে -2 এর আলোচনা বিগত সময়ে ছিল। একজন যদি জনতার রোষণ হলে, জুলুম করার কারণে, গণহত্যা করার কারণে মাইনাস হয়ে যান, বাকি আরেকটা বিষয় হয়তো খালেদা জিয়ার বিষয়টা ওনারা সামনে নিয়ে আসতে পারেন। এই জায়গা থেকে আমার পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, কিন্তু কিছু মাইনাসের পক্ষে আমি আছি। সে মাইনাস হচ্ছে সন্ত্রাসবাদ মাইনাস করা, চাঁদাবাজি মাইনাস করা, লুটতরাজ মাইনাস করা, দখলদারিত্ব মাইনাস করা, দুর্বৃত্তায়নের রাজনীতি মাইনাস করা, ধর্ষণের রাজনীতি মাইনাস করা। ছাত্রলীগ এই বিগত 16 বছরে বিভিন্ন ক্যাম্পাসকে যেভাবে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে, অস্ত্রের কক্ষে পরিণত করেছে, এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মিনি ক্যান্টনমেন্ট বা রাজনীতির নামে দুর্বৃত্তায়নের রাজনীতিকে মাইনাস করা, আমি এই সকল মাইনাসের পক্ষে। এবং আমি বিশ্বাস করি এই ছাত্র আন্দোলন, এই জনতার আন্দোলন এই সকল মাইনাসের পক্ষে। সুতরাং এই মাইনাসগুলো যদি এই সরকার সংস্কারের মধ্যে নিয়ে আসতে পারে, দেখবেন সকল ধরনের ছাত্র জনতা আমার এটাকে সাধুবাদ জানাবে। আমরা সে ধরনের মাইনাস চাই। জি, জনায়েদ সাকিব, গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে। গণমাধ্যমে দেয়া বক্তব্যে আপনিই বলেছেন যে সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সম্পৃক্ত করার
তাগিদ এসেছে আপনাদের পক্ষ থেকে। এই জন্য একটি কাঠামো তৈরি করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। আপনাদের জোটের আরেক শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বেশি সম্পৃক্ততা এবং নিয়মিত সংলাপের কথা বলেছেন যে দরকার হলে সাপ্তাহিক পাক্ষিক বৈঠক চান আপনারা। এত ঘন ঘন বৈঠক করে কি করবেন আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অন্তর্বর্তী সরকার তো একটা জনগণের অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হওয়া সরকার, হাজারো প্রাণের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়ে। এটা ঠিক অন্যান্য যে ধরনের অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, ঠিক সেই ধরনের সরকার না। গণমানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়ও এই সরকারের উপরে আছে এবং এই সরকারকে লড়াইরত সংগঠনগুলো সমর্থন জানিয়েছে। শিক্ষার্থীরা তো বটেই, রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার সংগঠনগুলো। এবং সরকারের শক্তির জায়গা হচ্ছে কিন্তু এটাই, দেশের জনগণ, তাদের মধ্যে সংগঠিত শক্তি হিসাবে শিক্ষার্থীরা, যারা আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল, এবং রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন, তারা প্রত্যেকেই। এখন সরকারের দুটো কাজ, একটা হচ্ছে যে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে, সমস্ত সমস্যার সমাধান করতে হচ্ছে, সেটা জনজীবনে শৃঙ্খলার আনা, জানমালের নিরাপত্তা তৈরি করা, শহীদদের তালিকা তৈরি করতে হচ্ছে, আহতদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে, পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। এবং এই 15 বছরে যে লুণ্ঠন, দুর্নীতি, হত্যা, গুম, খুন, তারপরে ধরেন জুলাই আগস্টের যে নির্বিচার হত্যাকাণ্ড, এইগুলোর ন্যায় বিচারের উদ্যোগ নিতে হচ্ছে। এগুলো তাদের আশু কাজ এবং সাথে সাথে রাষ্ট্র পরিচালনা। একই সাথে তাদের আবার একটা রাজনৈতিক উত্তরণের কাজও করতে হবে, যেখানে জনমানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাওয়া। কেননা বিগত যে বন্দোবস্ত ছিল সেটা যে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্তেই তার শেষ পরিণতি, সেটা আমরা দেখেছি। কাজে এই বন্দোবস্ত আর চলবে না এবং সেটা অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। নিঃসন্দেহে সেটা গণতান্ত্রিক বন্দোবস্ত এবং এটার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান। তার মানে আমরা একটা বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এই সব কিছুর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণে আমরা যেতে চাই। নির্বাচন যার গুরুত্বপূর্ণ অংশ। ফলে আশু কাজ, রাষ্ট্র পরিচালনা, একই সাথে রাজনৈতিক উত্তরণের এই প্রক্রিয়া, দুটো কাজ এই সরকারকে করতে হচ্ছে। এবং এই দুটো কাজ করার ক্ষেত্রে নানা বাধার জায়গা কিন্তু এখনও আছে। একদিকে ওই পতিত স্বৈরাচারী, তাদের দেশি বিদেশি সমর্থক, সহযোগী সবাই মিলে একটা বড় বাধার জায়গা আছে। অন্যদিকে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার কারণে সেগুলোকে পুনর্গঠন, সেটাকে কাজ করানো, এই জায়গাটাতে সরকারের তো কাঠামো কি, সরকার প্রধান উপদেষ্টা আছেন, 20 জনের উপরে উপদেষ্টারা আছেন, কিন্তু বাকিটা তো আসলে রাষ্ট্র প্রতিষ্ঠান, যেগুলো ইতিমধ্যে অনেকগুলো বিপর্যস্ত করা হয়েছে। ফলে এর মূল শক্তির জায়গা কিন্তু হচ্ছে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন এবং জনগণ, যারা এই আন্দোলন করে এই নতুন উত্তরণের জায়গাটা নিয়ে যাচ্ছে। ফলে তাদের শক্তির সাথে যে সম্পৃক্ততা, সেটা খুবই দরকারি। সেই শক্তির বলে কিন্তু এই অন্তর্বর্তী সরকার কাজ করবে, সিদ্ধান্ত নেবে এবং সেটা জনগণের পক্ষ থেকেই, ওই শক্তির জায়গা থেকে এটা বাস্তবায়িত হবে, নানা বাধাও মোকাবেলা করবে। আমরা দেখছি অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং এইসব সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকারের শক্তির যোগান কিন্তু এই রাজনৈতিক শক্তি সহ শিক্ষার্থীরা, আমাদের জনগণের পক্ষ থেকে আসবে। সেই কারণে আমরা বলেছি যে কিভাবে একটা একেবারে প্রাত্যহিক যে সমস্যা মোকাবেলা হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও, এবং আপনার যে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া, দুটো ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর সাথে, শিক্ষার্থীদের সাথে, সবার স্টেক হোল্ডারদের সাথে আলোচনার প্রক্রিয়া তৈরি করা দরকার। এখন আলোচনার জন্য কাঠামোগত জায়গায় আমরা প্রস্তাব করেছি, একটা কাঠামো তৈরি করা যেতে পারে। সপ্তাহে না, 15 দিনে না, 1 মাসে, এটা আসলে নির্ভর করবে যে প্রয়োজনীয়তার জায়গা থেকে। কিন্তু এই নিবিড় যোগাযোগটা থাকা দরকার, যাতে অন্তর্বর্তী সরকার যে কোনো বাধা দূর করতে পারে। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়নের জন্য কোনো বাধাই যাতে তাকে দ্বিধাগ্রস্ত না করতে পারে, সেই জায়গা থেকে আমরা এটা করতে চাই। আপনারা সেই জায়গা থেকে সাহায্য করতে চান এবং সেই সাহায্যটা যেন নিয়মিতই উপদেষ্টা মণ্ডলীরা গ্রহণ করেন, সেটার একটা ব্যবস্থার জন্যই হয়তো ঘন ঘন বৈঠকের কথা বলেছেন। রাজনীতিতে ফিরছি কিছুক্ষণ পরেই।
দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে আছেন জোনায়েদ সাকি, আছেন খায়রুল কবির খোকন, আছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। জোনায়েদ সাকি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে খাবারের মেনু কী ছিল? কেননা এর আগে 2018 নির্বাচনের আগে আমরা যখন দেখতাম গণভবনে রাজনীতিবিদরা যেতেন বা রাজনৈতিক নেতারা যখন গণভবনে যেতেন, তখন আমরা বিভিন্ন মেনুর খবর প্রকাশ হতো। চিজ কেকের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, চিজ কেক নিয়ে তখন বেশ একটা আলোচনা হয়েছিল। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আপনারা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, জনগণের কিছু ভোগান্তি নিয়ে কথা বলেছেন নাকি ভুলে গেছেন? যেমন একটা ডিম কিনতে 15 টাকা লাগে, শেরপুর নেত্রকোনার মানুষ বানে ভেসে যাচ্ছে, এসব কথা কি বলতে পেরেছেন নাকি শুধু সংস্কার, নির্বাচন কবে হবে এগুলো বলেই চলে এসেছেন? না, দেখুন, প্রথমত আমরা মূল বাংলাদেশের এই মুহূর্তে জনগণের যে সমস্ত কনসার্নগুলো আছে সেইগুলো বলা আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল এবং সেগুলো আমরা বলেছি। যেমন দ্রব্যমূল্যের কথা আপনি তুললেন, দ্রব্যমূল্যর বিষয়টা যে কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না এবং এইটা নিয়ন্ত্রণের জন্য যে নানা ধরনের উদ্যোগ দরকার, আলোচনা দরকার এবং সেখান থেকে একটা কর্মপন্থা তৈরি করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে বলেছি যে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মানুষ কিন্তু দ্রুত এবং কার্যকর পদক্ষেপ দেখতে চায়। এখন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা জানি যে 2 মাস এত একটা ভঙ্গুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে খুব বেশি সময় না, কিন্তু মানুষের প্রত্যাশার সাথে কিন্তু তাল মেলাতে হবে। সেই যে তাল মেলানোর জায়গাটা, এটা আমরা তাদেরকে উপলব্ধি করার জন্য আহ্বান জানিয়েছি যে মানুষের প্রত্যাশার সাথে আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও তাল মেলাতে হবে। এটা যেমন একটা দিক, যেমন ধরুন গার্মেন্টস সেক্টরে একটা বড় ধরনের শ্রমিকদের আন্দোলন, তাদের দাবি চলছে। আবার আমরা দেখছি শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে, সুযোগ নিয়ে কেউ তার মধ্যে আবার নানা ধরনের অস্থিরতা সৃষ্টির একটা চেষ্টা করছে। এই দুটো বিষয়ই আমরা বলেছি, শ্রমিকদের ন্যায্য দাবিটা পূরণ করতে হবে, তাদের যে বকেয়া বেতন আছে, তাদের যে অন্যান্য দাবি দেওয়া আছে, মজুরি মূল্যায়ন সহ, সেগুলো তাদের পর্যায়ক্রমে তাদের দাবি মানতে হবে। আবার কেউ যদি পুরো সেক্টরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এর মধ্যে, সেটাও তাদের সতর্ক থাকতে হবে এবং সেটাকে পরিহার করার ব্যবস্থাগুলি নিতে হবে। মানুষ বন্যায় আক্রান্ত, এমনকি আমরা এই কথাও তুলেছি যে আহত যে আমাদের যোদ্ধারা আছে, তাদের কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কোথাও অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। এটা অত্যন্ত দুঃখজনক। এবং শহীদদের যে পরিবার, তাদের অনেকেই আছেন যে কর্মক্ষম ছিলেন, একমাত্র সন্তানই ছিলেন কিংবা একমাত্র কর্মক্ষম উপার্জনকারী ছিলেন। ফলে সেই পরিবারটি কিন্তু বেশ খারাপ অবস্থার মধ্যে আছে। আমি নিজে এরকম বেশ কয়েকজনকে চিনি, যাদের বাড়িতে আমরা গিয়েছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু এটা তো আসলে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এবং এইটা আমাদের কাছে এই যে জিনিসটা মনে হয়েছে যে শহীদ পরিবার কিংবা আহতরা তারা এসে বলতে হবে, এটাই অত্যন্ত দুঃখজনক হবে। ফলে আমরা তারা ইতিমধ্যে যে ফাউন্ডেশন করা হয়েছে, তারা এই বিষয়ে খোঁজ রাখছেন। আমরা বলেছি আরও যাতে ব্যাপকভাবে কাজটা করতে পারে। নানাভাবে কিন্তু মানুষের সংকটগুলো কাজ করছে। আমাদের দাবি দেওয়ার তো কোনো এখন এটা একটা ইন্টারেস্টিং দিক যে আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। দেখুন, এই 15 বছরে, বিশেষত 14 সালের পর থেকে আমরা দেখেছি যে, আমি তো রাজনীতি করি 1990 সাল থেকে, একবারে প্রত্যক্ষ সরাসরি একজন সার্বক্ষণিক কর্মী বলতে পারেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এমনকি সরকারি দল যারাই ছিল তাদেরও শ্রমিক সংগঠন যখন নেমেছে একটা দাবি দেওয়া নিয়ে আন্দোলনই করেছে। আর আমরা দেখেছি গত 14 সালের পর থেকে প্রেস ক্লাবে এসে যেন ভিক্ষা চাইতে হচ্ছে, এটার নাম হয়ে যাচ্ছে আন্দোলন। কোনো শ্রেণী পেশার সংগঠন কার্যত কোনো দাবি দেওয়া তুলতে পারছিল না, তারা প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাওয়ার ব্যবস্থাটা করেছিল। আজকে যখন একটা স্বাধীনতা, গণতন্ত্রের পরিবেশ মানুষ পেয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে আসছেন। সরকারি কর্মচারীরা আসছেন, সরকারি অফিসগুলোতে যে আউটসোর্সিং কর্মচারীরা আছেন তারা তাদের দাবি নিয়ে আসছেন। আমাদের বহু পর্যায়ে বহু রকম অনিয়ম, অসঙ্গতি, বঞ্চনা চলছে। খোদ প্রশাসনের ভেতরে আপনার 26 ক্যাডার, তার মধ্যে এক অ্যাডমিন ক্যাডার, বাকি 25 ক্যাডার নানাভাবে বঞ্চিত। মানে এই যে নানা ধরনের অসঙ্গতির জায়গা। শ্রমিকরা আজকে কী অবস্থা, কৃষক কী অবস্থার মধ্যে আছে, তারা কি ফসলের ন্যায্য দাম পাবে, ইউনিয়ন পর্যায়ে কি ক্রয় কেন্দ্র হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্ত প্রশ্নই আমরা প্রায় 100 সংগঠনে দেখছি। এখন এই সব দাবি দেওয়ারগুলোর কথা কিন্তু আমরা বলেছি যে আপনাদের এগুলো শুনতে হবে।
রাষ্ট্র যখন আমরা বলি যে কত কাজ করবেন আপনার তো প্রতিষ্ঠানের অভাব নাই, ফলে আপনার প্রতিষ্ঠান থাকতে হবে যারা এই জিনিসগুলো শুনবে, প্রয়োজনীয় অ্যাড্রেস করার জন্য দেবে। কত কাজ যে ছোট ছোট আকারে বাকি রয়ে যাচ্ছে, কত মানুষ যে ভোগান্তির শিকার হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তার দাবিটা গুরুত্বপূর্ণ, তার ভোগান্তিটা খুব গুরুত্বপূর্ণ। ফলে সবারই প্রত্যাশা হচ্ছে গণতন্ত্রে বোধহয় এগুলো সবই সমাধান হবে। সেই জন্য আমরা বলবো যে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে তারা যাতে কর্মতৎপর হয়, কোথাও যদি অবহেলা কিংবা ওই কি বলে লাল টেপ মানে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রিতা এগুলো থাকে, সেখানে যাতে তারা দ্রুত ব্যবস্থা নেন। এবং কার্যকর হচ্ছে না পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, কেন জবাবদিহিতা করতে হবে। আজকে আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে দুর্গাপূজার সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাজারে হামলা হচ্ছে, মন্দিরে এর আগে হামলা হয়েছে, নারীর উপর হয়রানি হচ্ছে, পাহাড়ে হামলা হচ্ছে, আমাদের অন্যান্য বাঙালির বাইরে অন্য চাকমা মারমা যত পাহাড়ি জনগোষ্ঠী আছে। এখন এই দুটো জিনিস ঘটছে, একটা হচ্ছে হামলা হচ্ছে, ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে আমরা প্রতিকারের কথা বলছি। আবার আমরা দেখতে পাচ্ছি ঘটনা যতগুলো ঘটছে, প্রচারণা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন দেশ, বিশেষত পার্শ্ববর্তী ভারত সরাসরি বলা উচিত, তাদের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে তাতে দুই ধরনের পরিস্থিতি আছে। আমরা বলেছি যে একটি ঘটনাও যাতে না ঘটে তার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে, কারণ একটি ঘটনাকেই তিলকে তাল করে বহু রকম প্রচারণা করার জন্য অনেকে বসে আছে, এবং এই ঘটনাগুলো ঘটানোর জন্য একটা পক্ষ বসে আছে। মনে হচ্ছে এই ঘটনাগুলো ঘটাতে পারলেই বাংলাদেশকে একভাবে চিত্রিত করা যাবে, এবং এই সরকার ব্যর্থ, অভ্যুত্থান ব্যর্থ, দেশের জঙ্গিবাদ তৈরি হচ্ছে, এই কথাগুলো প্রচার করা যাবে। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে বাংলাদেশে আজকে এই দুর্গাপূজা, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মাজারে উপর হামলা, নারীর উপর হয়রানি, পাহাড়ে হামলা, এগুলোর রাজনৈতিক লাভটা কার হচ্ছে? পতিত ফ্যাসিস্টদের এবং তাদের সহযোগীদের। কাজেই এখানে প্রতিটি হামলাই আসলে কার্যত তাদের পরিপুষ্ট, অথবা যেই করুক না কেন কোনো না কোনোভাবে সে তারই স্বার্থ রক্ষা করছে। কাজেই যারাই হামলাকারী, তারা যে আজকে অভ্যুত্থানের বিরুদ্ধে, তারা যে জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এটা অত্যন্ত স্পষ্ট, এবং আমাদের গণপ্রতিরোধ গড়ে তোলা উচিত বাংলাদেশে আগামী দুর্গাপূজায়, যাতে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দের সাথে, নিরাপত্তার সাথে এই তাদের উৎসব পালন করতে পারেন। আমাদের সেই চেষ্টা করতে, এবং সরকারকে বিগত আওয়ামী লীগ আমলে প্রতিটি রামু থেকে শুরু করে যতগুলো ঘটনা, ব্যক্তিগতভাবে আমি প্রায় প্রত্যেকটি ঘটনায় সম্ভবত উপস্থিত হয়েছি, কোনো একটা যদি মিস হয়ে থাকে, আমরা প্রতিটি ঘটনার তদন্তে দেখেছি যে একটি ঘটনাতেও আইন শৃঙ্খলা বাহিনী অথবা প্রশাসন কাউকে কখনো জবাবদিহিতা করা হয়নি, যে কেন এখন যেন জবাবদিহিতার আওতায় আনা হয়। কারণ এই জবাবদিহিতার জায়গাটা থাকলে আমরা দেখব যে এইগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে। জি নিশ্চয়ই, জি জোনাস সাকিব, মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর লাস্টে একটা কথা বলি আমাকে 30 সেকেন্ড আগের আলোচনা থেকে, দেখুন নতুন বন্দোবস্ত সংস্কারের আর নির্বাচন, এটাকে পরস্পর মুখোমুখি করার কিছু নাই, এ দুটো বিপরীত কোনো বিষয় না। নির্বাচন এই বন্দোবস্ত সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। আবার একটা নির্বাচন সম্ভব না সত্যিকার অর্থে এই বহাল ব্যবস্থাটা বজায় রেখে, ফলে আমাদের বহাল ব্যবস্থাটার পরিবর্তন করতে হবে। আমরা বলেছি সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, ছাত্র, মানে আমাদের শ্রেণী পেশা সকলের সাথে আলাপ করেন, আলাপ করে কাজ কি সেটা নির্দিষ্ট করেন, কাজের সাথেই ঠিক হয়ে যাবে এটা কত সময় লাগবে, এবং আমরা একটা রোড ম্যাপ পেয়ে যাব। ফলে এই রোড ম্যাপের ব্যাপারে সবাই কথা বলেছে, কারণ মানুষ আশ্বস্ত হতে চায়, তারা সংস্কারও চায়, তারা নির্বাচনও চায়, তারা সমস্ত জিনিসটা একটা মানুষ শান্তিতে থাকতে চায়। জি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, স্বল্প আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে ভরসার ডিম আর মুরগি, অসাধু ব্যবসায়ীরা এই দুটি খাদ্যপণ্যের দাম বাড়িয়ে ফায়দা লুটছেন। একটি বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ বলছে যে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে প্রায় 280 কোটি টাকা লুট করেছেন কর্পোরেট ব্যবসায়ীরা। এমন কি এখন হবার কথা ছিল? জি আপনাকে ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ দর্শকবৃন্দকে। দেখেন, পতিত স্বৈরাচার বিগত সময়ে তার বিভিন্ন সেক্টরে যে ফেসিবাদ কায়েম করেছে, ব্যবসা বাণিজ্য, লুটতরা, চাঁদাবাজি, টাকা পাচার, এই জায়গা থেকে, এই গণ্ডি থেকে তো আমরা এখনও মুক্ত হতে পারিনি। কোনো এক জায়গায় যদি 10 জন কর্মকর্তা থাকেন, সেখানে 10 জনে আওয়ামী লীগ তার মনোভাবাপন্ন, তার চেতনার বিশ্বাসী লোকজনকে বসিয়েছে। এই সরকার এসে হয়তো 2-1 জন পালিয়ে গেছে, আর 2-1 জন সরকার পরিবর্তন করেছে, তাহলে 6 জন তো রয়ে গেছে এখনও। তো যারা রয়ে গেছে
তারা এখনো বিভিন্ন পর্যায়ে সে কূটকৌশলগুলো চালাচ্ছে। কেন চালাচ্ছে? এই সরকারকে তারা দুর্বল করতে চায়, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায়। জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করতে পারলে পতিত স্বৈরাচার লাভবান হবে। সেই জায়গা থেকে ব্যবসা বাণিজ্য এখনও কুটচালের রাজনীতি রয়ে গেছে। দেখেন, বাংলাদেশের রাজনীতির সিস্টেম, অর্থনীতি বলেন, ব্যবসা বলেন, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য। ছাত্র সমাজ যে বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিয়েছে তার যৌক্তিক কারণ রয়েছে। শুধু রাজনীতির বৈষম্য নয়, ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক ব্যবস্থাপনা, গ্রাম্য সালিশ ব্যবস্থা, সকল জায়গায় বৈষম্য। ব্যবসা যারা করেন তাদের মাঝ থেকে নৈতিকতা সম্পন্ন চরিত্র ধারণ করে ব্যবসা করবেন, তারা সিন্ডিকেট করবেন না, মজুতদারি করবেন না, লাভ কম করবেন, রোজা বা ঈদের সময়, পূজার সময় মানুষকে কম দামে পণ্য দিবেন। এই সংস্কৃতি আমাদের সমাজে ওঠে নাই, গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি? কারণ আমাদের সমাজের রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন তিনি বলতেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, কিন্তু তার প্রতিটি কাজ, প্রতিটি কর্ম জাতির সামনে এখন উন্মোচিত যে তিনি যা বলেছেন আসলে তা করেননি, সত্য উন্মোচিত জাতির কাছে। তো রাষ্ট্র মাথা যদি পছন্দ করে তার সকল পর্যায়ে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। তো সেখান থেকে জাতিকে উদ্ধার করতে হলে আসলে সংস্কার প্রয়োজন। আজকে যে সংস্কারের কথা আসছে, সংস্কার তো আমূল সংস্কার প্রয়োজন। আপনি জোনায়েদ সাকিব ভাইকে বলেছেন যে সাক্ষাৎকারে খাবার মেনু কী ছিল, তাহলে মিডিয়া গুরুত্বপূর্ণ পয়েন্টের চাইতে খাবার মেনুটাকে প্রধান ইস্যু করতে, এটা একটা সাইড নিউজ ছিল, একটা সাইড নিউজের কথা বলছি। আমি পয়েন্টে নিয়ে আসছি এজন্য, দেখেন বিগত 16 বছরে ছাত্র শিবিরের একজন নেতা বা কর্মীকে মায়ের কোল থেকে দিনে দুপুরে ধরে নিয়ে রাতের বেলায় ক্রস ফায়ারে হত্যা করে কোনো খালি বিলের পাশে ফেলে দিয়েছে। মিডিয়া ডেকে পুলিশ যা ব্রিফিং দিয়েছে মিডিয়া তাই বলেছে, কিন্তু আমরা জানি যে সেখানে অনুসন্ধিৎস খবর প্রকাশের সুযোগ মিডিয়ার ছিল, তারপরে ক্রাইম রিপোর্টের নিউজ প্রকাশ করার সুযোগ ছিল। একটা মিডিয়াও তো বললো না যে পুলিশ যা বলেছে কথাটা সত্য নয়। তাহলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে জাতির বিবেক যারা সাংবাদিক তারাও তো সত্য উন্মোচন করতে পারেনি। আচ্ছা, সত্য উন্মোচন করতে না পারার কারণে ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, শিক্ষকতা বলেন, সকল জায়গায় এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছিল বিগত 16 বছরে। এখান থেকে এখনো আপনি সেই যে কথাটা, যে দায়টা সাংবাদিকদের উপর দিতে চাইলেন, নিশ্চয়ই আমি সাংবাদিক হিসেবে সেই দায় এড়ানোর চেষ্টা করছি না। আমি বলছি রাষ্ট্রের সিস্টেম, রাষ্ট্রের পদ্ধতি এমন সিস্টেমে চলে গেছে সাংবাদিকরাও সত্যটা উন্মোচন করতে পারে। একটা উত্তর দেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই আন্দোলনে আহতরা অবস্থান নিয়েছিলেন। কারো হাত নেই, কারো পা নেই, কেউ শরীরে বুলেট নিয়ে সহ্য করছেন অবর্ণীয় যন্ত্রণা। কিন্তু তাদের অভিযোগ, তাদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার তাদের ভুলে গেছে। কেউ কেউ অভিযোগ করেন সরকার তাদের ফ্রি চিকিৎসার কথা বললেও নিজেরাই চিকিৎসার খরচ দিতে দিতে নিঃস্ব হওয়ার পথে। অনেকের অভিযোগ ইনফেকশন থাকার পরও হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি তারা বলেছেন যে সংবাদ সম্মেলন চলাকালে সমন্বয়ক পরিচয়ে কে বা কারা এসে অনুমতি ছাড়া রাজু ভাস্কর্যে অবস্থান করা যাবে না বলেও চাপ প্রয়োগ করেছেন। মানে এই সময় এমন কেন হচ্ছে? আসলে এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। এটা সত্য, এটা যমুনা টেলিভিশনের প্রতিবেদন। আমরা একদম ওখানে যারা ছিলেন তাদের কথা নিয়ে আমরা রিপোর্টে করেছি। মিডিয়ার রিপোর্টে বা বিভিন্ন সংস্থার রিপোর্টে প্রকাশিত হয়েছে প্রায় 1500 জন এই ঘটনার শহীদ হয়েছে, 30 থেকে 50 এবং আরো বেশি হতে পারে আহত হয়েছে। কিন্তু আসলে রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন সংস্থা কার্যকরী না হওয়ার কারণে চিকিৎসা সেবা থেকে শুরু করে সেই জায়গাটা যেতে পারেনি। আবার রাজনৈতিক দলের জায়গা থেকে আমাদের সকল রাজনৈতিক দলও কিন্তু আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। আমি জায়গায় বলতে পারি, খুব সাহসের সাথে বলতে পারি, জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়ে প্রত্যেক শহীদ ফ্যামিলিকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। আমরা জামাতের আমির বলেছেন প্রত্যেক আহত আমাদের আহত, আমাদের প্রত্যেকটা ইউনিটকে, শাখাকে, জেলাকে বলে দেওয়া হয়েছে তাদের সকল অর্থনৈতিক খরচের দায়িত্ব আমরা যেন কাঁধে তুলে নিই। আমরা আমাদের সামর্থ্যটাকে সর্বোচ্চ উজাড় করে দিয়েছি। আমার নিজের একটা নাঙ্গলকোট, লালমাই, কুমিল্লা, আজকে একজন দুই চোখে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় আসছেন। আমি লোক পাঠালাম, চিকিৎসা ব্যবস্থা করলাম, একটা হাসপাতালে ভর্তি করলাম। আমরা আমাদের জায়গা থেকে জামাতে ইসলামী ছাত্র শিবির যে যেখানে আহত, আমরা যেখানে খবর পেয়েছি সেখানে আমরা ছুটে গিয়েছি, আমরা চেষ্টা করেছি। আমার বিশ্বাস যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার সামর্থ্যের আলোকে যদি প্রত্যেক আহতের পাশে, শহীদ ফ্যামিলির পাশে, যারা এখন পঙ্গুত্ব বরণ করছেন তাদের পাশে দাঁড়াতে পারতো, তাহলে এই ক্রাইসিস বা রাজু ভাস্কর্যের সকল এসে দাঁড়াতো না। আর রাষ্ট্রের জায়গা থেকে আরো সিনসিয়ার হওয়ার প্রয়োজন আছে, শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে। আমি একটা কথা এখানে যুক্ত করতে চাই 30 সেকেন্ডে, সেটি হচ্ছে
আমরা এটার পাশাপাশি জামাতের আমিরের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে প্রতিটা শহীদ ফ্যামিলি থেকে একজনকে যেন সরকার চাকরির ব্যবস্থা করে, এবং যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকেও যেন তাদের বর্তমান যেই ক্রাইসিস অবস্থা আছেন এর মাধ্যমে যেন তাদেরকেও যেন বিভিন্ন জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া খুবই হয়, ভালো প্রস্তাব। যারা তাদের ফ্যামিলি যেন এটা সাফার না করে, তারা যেন এটা বলতে না পারে যে এই দেশের মুক্তির জন্য আমার ছেলে জীবন দিয়েছে অথচ আমি কষ্টের মধ্যে আছি, এটা যেন না হয়। জি নিশ্চয়ই। খায়রুল কবির খোকন, জুলাই অভ্যুত্থানে আহতদের খবর রাখছেন না কেউ, আপনাকে পড়ে শোনালাম যে তারা কি বলেছে। অনেক জায়গায় আমরা ময়মনসিংহেও 2-1 দিন আগে দেখেছি একটা প্রেস কনফারেন্স করেছে যে আহতদের কেউ খোঁজ রাখছে না। পরিবারের একমাত্র ব্যক্তি গুরুতর আহত হয়, সেই পরিবারটি পথে বসার অবস্থা। এদিকে আবার দেখলাম যে আন্দোলনে নিহতদের নিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের মধ্যে আপনারা বলছেন যে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল, মানে শহীদ হয়েছে তারা। তো নিহত 422 জন যদি আপনাদের দলের রাজনীতির সাথে জড়িত থাকে, আহতদের কেউ আপনাদের রাজনীতির সাথে জড়িত না, মানে তাদের পাশে কারা আছে? বিএনপি নেই? অবশ্যই। জি, কিভাবে আছে? মানে তাহলে এই আহত কারা যারা বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করছে, সাংবাদিকদের ডেকে নিয়ে যাচ্ছে তাদের দুঃখের কথা বলার জন্য? এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এই কারণে যে বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জুলাই এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত আমাদের সর্বশেষ যে পরিসংখ্যান আমরা দেখতে পেয়েছি সেটা হলো যে 1581 জন শহীদ হয়েছে এবং 33,000 আহত হয়েছে, এবং 600-র মতো মানে পঙ্গুত্ব বরণ করেছে, এবং 300-র মতো এখনও চিকিৎসাধীন, তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এই ধরনের খবর বেরিয়েছে। তো আমাদের দল থেকে, মানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের তারেক রহমান, তিনি প্রথমেই, মানে এই ঘটনার 5 তারিখের পরে প্রথমেই তিনি আমাদের স্কাইপে একটি জনসভায় স্পষ্ট ভাষায় বলেছেন যারা আহত নিহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমাদেরকে ডেকে নিয়ে আমরা যারা দলের যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদক তাদেরকে দিয়ে মিটিং করে স্পেসিফিক উনি দায়িত্ব দিয়েছেন, জেলা ভিত্তিক দায়িত্ব দিয়েছেন, ডিভিশনের ভিত্তিতে আমাকে দিয়েছেন ঢাকা ডিভিশনের দায়িত্ব এবং সিলেট ডিভিশনের। সেখানে আমাদেরকে স্পেসিফিক বলা হয়েছে যারা নিহত তালিকা তৈরি করে এবং যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে মানে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের খোঁজখবর নেওয়ার জন্য, তাদেরকে মানে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য তার পক্ষ থেকে আমরা বড় একটি আর্থিক সহযোগিতা, যারা নিহত হয়েছে তাদের 1 লাখ টাকা করে তাদেরকে দিয়ে এসেছি দলের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে, এবং যারা আহত হয়েছে তাদের তালিকা তৈরি করেছি। গতকালকে আপনার জাতীয় দৈনিক মিডিয়াতে দেখবেন যে আমরা গতকালকে আমার জেলায় নরসিংদী থেকে প্রায় আমার যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নরসিংদী জেলায় বড় আন্দোলন হয়েছিল, সেখানে আমাদের প্রায় 36 জন নিহত হয়েছে আমাদের নরসিংদী জেলায়, এটা নরসিংদী হেডকোয়ার্টারে, সেখানে জেলখানার মোড় এবং বেলানগরে, সেখানে আমাদের প্রায় 600 জন মানে আহত হয়েছেন, এবং তালিকা সিভিল সার্জন অফিস থেকে তারা অফিসিয়ালি যারা চিকিৎসা নিয়েছেন তাদের তালিকা সেখানে রেজিস্ট্রি করা রয়েছে, তারা হয়েছেন 600-র মতো। তাদেরকে আমরা গতকালকে প্রায় 300 জনের মধ্যে আমরা তালিকা করে তাদেরকে আমরা আর্থিক সাহায্য দিয়েছি, আমাদের ওই ব্যবসায়ীরা আমরা বিলে দিয়েছি, এবং আমাদের যারা নিহত হয়েছে তাদেরকে কি পরিমাণ সাহায্য দিয়েছেন? মানে এখানে ছাত্র জনতা সব সম্মিলিতভাবে, সেটা আমার বক্তব্য না, ইচ্ছা করলে আপনারা নরসিংদী সিভিল সার্জনে আপনারা খবর নিয়ে জানতে পারবেন যে তারা তালিকাটা প্রকাশ করেছে অফিসিয়ালি, সেই তালিকাটা আমাদের রয়েছে। এবং আমরা 36 জনের মধ্যে আমরা 25 জনকে অফিসিয়ালি আমরা কালকে পেয়েছিলাম, তাদেরকে দিয়েছি, এবং আগেও আমরা দিয়ে আসছি, এবং আবার দেওয়া হচ্ছে। এবং আমাদের দল থেকে যে কথাটি ওনারা বললেন যে তাদের পরিবারকে, তাদের একজন ব্যক্তিকে মানে উপার্জন করতে পারেন এই ধরনের একজন, তাদের সন্তান যারা রয়েছেন বা তাদের উত্তরাধিকার যারা রয়েছেন, যারা শহীদ হয়েছে, সেই পরিবার একজনকে সরকারি যে কোনো জায়গায় তাদের সরকারি হোক বেসরকারি চাকরি দেওয়ার জন্য আমরা আশ্বাস দিয়ে আসছি যে আমাদের যারা দলের মানে ব্যবসায়ী আছেন বা শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আমরা সেখানে আমরা চাকরি দেওয়ার জন্য আমরা তালিকা তৈরি করছি এবং তৈরি করছি, এবং যারা আহত হয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে দিই। সরকারের পক্ষ থেকে এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখনো পর্যন্ত তারা আশ্বাস দিয়েছে, কিন্তু কতজনকে তারা চিকিৎসা আহতদেরকে মানে সেখানে তাদের সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে আর্থিক সহযোগিতা করা, যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রণয়ন করা সরকার থেকে এখনো হয়নি। কিন্তু তারা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
যে তাদের যে স্বাস্থ্য উপকমিটির পক্ষ থেকে সেই তালিকাটা করা হয়েছে, যেটা এখনো কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু যাদের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে এই সরকার আজকে তত্ত্বাবধান সরকার এসছে, কিন্তু তাদের প্রতি একটু অবজ্ঞা অবহেলাই মানে হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে সেইভাবে মূল্যায়ন করা খুব ইম্পর্টেন্ট একটা কথা একটু বলি, আমার যদি অনুষ্ঠানের সময় শেষ 1 মিনিটে বলতে হবে আপনাকে। সেপ্টেম্বর মাসে অন্তত 28 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, একই সময় আহত হয়েছেন আরো 14 জন। এটা বলছে কারা? বলছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির একটি প্রতিবেদন। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে তারা এই প্রতিবেদনটি করেছে। সেখানে তারা বলছে সেপ্টেম্বর মাসে দেশ জুড়ে 83টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে 16 জন নিহত হয়েছে। এর মধ্যে 45টি বিএনপির আভ্যন্তরীণ কোন্দল এবং 23টি ছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যকার সংঘর্ষ। এছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামাতের আরও 8 জন নিহত হয়েছে, তাদের রিপোর্ট এটা বলছে। আপনারা আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনৈতিক চর্চা থেকে বের হওয়ার কথা বলেন, মানে নিজ দলেই 1 মাসে 45টি কোন্দল কিভাবে হলো? না, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে সবচেয়ে মানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, অন্যতম বড় রাজনৈতিক দল এখন, মানে প্রথম মানে বরাবরই ছিল। তো সেই রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী রয়েছে আমাদের। আমরা জানেন যে গত আন্দোলনে আমাদের 60 লক্ষ আমাদের আসামি হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে এবং 3000-এর বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটাকে বিচার করে হত্যা হয়েছে, এবং আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এগুলো তো আমাদের এই 16 বছরে আন্দোলন, তো দেড় মাসের আন্দোলনে তো সরকার পড়েনি। এটা দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, বঞ্চনা, দুঃখ, বেদনা এবং অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের একটা আউটবাস্ট হয়েছে। এটা একটা বিস্ফোরণ ঘটেছে 5ই অগাস্ট স্বৈরাচারের পতন হয়েছে। এটা গোটা পৃথিবীতে, এটা 800 বছরের পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। তো সেই ঘটনাটা যে ঘটেছে, সেই ঘটনার মধ্যে ধরে আজকে আমরা দীর্ঘদিন আমরা অত্যাচার নির্যাতিত হয়েছি। এখন এই যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব যেটা হয়েছে, এটা কতটুকু এই যে তথ্যটা বেরিয়ে আসছে, যে তারা মানবাধিকার সংস্থা যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না, কিন্তু আমাদের অভ্যন্তরীণ বড় দলের মধ্যে থাকতে পারে। সেখানে আমি জানি যে এই প্রেতাত্মা, আওয়ামী লীগের প্রেতাত্মারা ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনারা যে জানেন যে একটা শারীরিক প্রতিবন্ধী তোফাজ্জলকে যে হত্যা করা হলো, 6 জন অভিযুক্তের মধ্যে 5 জনই কিন্তু ছাত্রলীগের। বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা এসে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সঙ্গ দেখানো হচ্ছে, কিন্তু তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়। এই যে দেশে খবর আমাদের কাছে এসেছে, খুবই দুঃখিত। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আরেকটু আলোচনা করতে পারলে নিশ্চয়ই আমরা দিতে পারতাম। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, চলতে থাকবে রাজনীতির আলোচনা। আগামী বৃহস্পতিবার রাত 9টায় দেখা হবে।